নমস্কার, আমি রাকিব। গল্পাসুরে আপনাদের সকলকে স্বাগতম। আজ আপনাদের শোনাব সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ও হাকিমপুরের জমিদার বাড়ি। আচ্ছা ঠাকুরমশাই, আপনি সুন্দরবনের দিকে গিয়েছিলেন কখনো? মানে আপনি তো অনেক জায়গায় ঘুরেছেন, তো সুন্দরবনের দিকে কখনো? গিয়েছিলাম, আর শুধু গিয়েছিলাম তা নয়, সুন্দরবনের কাছে আমায় বেশ কয়েকবার যেতেও হয়েছিল। তোমরা সুন্দরবনে যে কাজে যাও, প্রকৃতি দেখার জন্যে কিংবা অন্য কোনো কাজে, আমি গিয়েছিলাম বিপদে পড়ে থাকা একজনকে উদ্ধার করবার জন্যে। তবে সে ব্যাপারটা নেহাত তেমন কিছুই নয়। তবে সুন্দরবনের কথাই বললে যখন, তখন আরও একটা কথা মনে পড়ে গেল। সেবার বড় অদ্ভুতভাবে সুন্দরবনে গিয়ে পড়তে হয়েছিল। আর শুধু তাই নয়, সেবার সুন্দরবনের মাতলা নদীতে রাতের বেলা নৌকা ভ্রমণও করতে হয়েছিল। মাতলা নদীতে রাতের বেলা নৌকা ভ্রমণ, সে অভিজ্ঞতা তো তাহলে আপনার বেশ সুন্দর হয়েছিল, তাই না? মোটেই না, মোটেই না। তোমরা যেমনটা ভাবছো তেমনটা হয়নি। তাই বলে সুন্দরবনের ঘুরতে গিয়ে একেবারে বাঘের কবলে না পড়লেও এমন এক অদ্ভুত অবস্থার মধ্যে পড়েছিলাম যা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। সেবার সুন্দরবনের মাতলা নদীতে রাতের বেলা নৌকা করে যাওয়ার সময় এক পুরনো জমিদার বাড়িতে গিয়ে পড়েছিলাম। তারানাথের সিগারেট টানা শেষ হয়ে গিয়েছিল। অবশিষ্ট অংশটা নারকেলের মালায় গুঁজে রেখে তিনি বাইরে আকাশের দিকে উদাস দৃষ্টিতে তাকিয়ে রইলেন বেশ কিছুক্ষণ। তারানাথের এই ভাবটা আমরা চিনি। এখন সে মন দিয়ে কিছু ভাববে খানিকক্ষণ। তারানাথ যে একটা গল্প আমাদের বলতে চলেছে সেটা বুঝতে পেরেই বোধহয় কিশোরী চুপ করে রইল। আমিও আর কোনো কথা বললাম না। বাইরে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, সময়টা শীতের। তাই এমন সময় ঝিরিঝিরি বৃষ্টি হলে একটা শিরশিরানি ভাব যেন শরীরের মধ্যে জেগে ওঠে। আর তারানাথ তাই ঘরে গিয়ে বসার কথা বলেছিল, কিন্তু এমন বৃষ্টি তো প্রায়ই হয়, তাই আমরা বাইরে বসেছিলাম। বেশ কিছুক্ষণ চুপ করে থেকে তারানাথ বলল, সেবার জঙ্গলে জায়গাটার মাঝে পরিত্যক্ত জমিদার বাড়িতে একটা আশ্চর্য ব্যাপার ঘটেছিল। কিশোরী হাহা করে উঠল। তারানাথকে থামিয়ে দিয়ে বলল, ওভাবে হবে না ঠাকুরমশাই, ওভাবে বললে আমরা কি আর বুঝবো বলুন তো? আপনাকে প্রথম থেকে ভালো করে বলতে হবে। একেবারে প্রথম থেকে বলতে শুরু করুন। তোমাদেরই একই সমস্যা, বুঝলে? বড্ড অধৈর্য হয়ে পড়ো সমস্ত কিছুতে। আরে আমি তোমাদের প্রথম থেকেই বলবো, কথাটা হঠাৎ মনে পড়ে গেল তাই। তো সেবার সুন্দরবনের কাছে গিয়ে পড়েছিলাম নেহাত অকারণে নয়। সুন্দরবনের কাছে মাতলা নদীর পাড়ে এক সাধুর খোঁজ পেয়েছিলাম। সেই মতো মাতলা নদীর পাড় দিয়ে চলা পথে পরপর যে সারি দিয়ে গ্রাম রয়েছে সেদিকেই চলতে শুরু করেছিলাম। সেভাবে চলতে চলতে একদিন বিকালের সময় গিয়ে পড়লাম মাতলা নদীর কাছে এক ঘাটে। সেখানে গিয়ে শুনতে পেলাম 2 গ্রাম পরে সেই সাধু নাকি আস্তানা গুটিয়ে চলে গেছে। কথাটা শুনেছিলাম সেই নদীর ঘাটে বসে থাকা কয়েকজনের কাছে। সাধু নাকি সেখানেই মাত্র 2 দিন আগে পর্যন্ত ছিল। তাদের মধ্যে অনেকেই আরও আশ্চর্য কথা বলল। সেই সাধু নাকি কপালের কাছে হাত রেখে ভূত ভবিষ্যৎ সব কিছু বলে দিতে পারে। তবে যে ব্যাপারটা আমায় আরও বেশি আকর্ষণ করেছিল সেটা হলো, ওই সাধু কিন্তু কারোর কাছ থেকে কোনো কিছুই নেন না। এই যে ভূত ভবিষ্যৎ বলে দেন কিংবা কারোর বিপদ সম্পর্কে সচেতন করেন, তার জন্যে কারোর কাছ থেকে সামান্য খাদ্যবস্তু পর্যন্ত গ্রহণ করেন না। কথাটা শুনে বেশ অবাক লাগলো। নদীর ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে নৌকার জন্য অপেক্ষা করছি। এমন সময় দেখতে পেলাম গোটা নদীর জল ফাঁকা, কোথাও কোনো নৌকো নেই। নৌকো না থাকলে
আবার সামনের দিকে এগিয়ে গিয়ে প্রায় জঙ্গলের পথে এগোতে হবে 2 গ্রাম পরে। ফিরে আসতে যাব এমন সময় একজন বলল, ফিরে যাবেন কেন সাধু বাবা? এই পথে আর একটু পরেই নরহরি গোসাই ফিরে যাবে। তা নরহরি গোসাইয়ের সঙ্গে চলে যেতে পারবেন, তার বাড়িও ওই গ্রামে। নরহরি গোসাই? সে আবার কে? আর সে কি আমায় তার নৌকোতে নেবে? আমার কাছে তো নৌকোর ভাড়া দেওয়ার মতো পয়সা নেই। নরহরি গোসাই একেবারে মাটির মানুষ, সে আপনার কাছে পয়সা নেবে না সাধু বাবা। একটু অপেক্ষা করুন, আর একটু পরেই সে এসে পড়বে। তার নৌকায় করে বেশ তাড়াতাড়ি চলে যেতে পারবেন। তবে হ্যাঁ, একটু রাত হয়ে যাবে। রাত হলেও আমার কোনো আপত্তি নেই। রাতের বেলা আমার এদিক ওদিক যাওয়ার অভ্যেস আছে, সে তো তোমরা জানো। তাছাড়া নদীর জলে যদি নৌকোর উপর একজনের সঙ্গ পেয়ে যাই, তাহলে আর আপত্তি কিসের? তবে সমস্যাটা ছিল আকাশে। বিকেল থেকে আকাশ কালো করে এসেছিল। দেখেই মনে হচ্ছিল একটু পরে ঝড় জল বৃষ্টি শুরু হবে। তাই ঝড় বৃষ্টি নামার আগেই কোথাও একটা মাথা গোজার মতো আস্তানা খুঁজছিলাম। নদীর ঘাটে মাথা গোজার মতো তেমন কিছুই নেই। বেশ কিছুক্ষণ ধরে নদীর ঘাটের ধারে দাঁড়িয়ে রইলাম। একটু পরেই দেখতে পেলাম একটা গান ভেসে আসছে। দেশওয়ালি গলায় কেউ গান করে চলেছে। গান শুনে নদীর জলের দিকে তাকালাম। ততক্ষণে সন্ধে নেমে আসতে শুরু করেছে। দেখি একটা নৌকো নদীর এপার ঘেঁষেই সামান্য এগিয়ে আসছে। গলা তুলে বললাম, কে যায় নৌকায়? নৌকার দিক থেকে ভেসে আসা গান কিন্তু থেমে গেল। একজন খুব সুন্দর শান্ত গলায় বলে উঠল, আমি নরহরি গোসাই। কিন্তু এই সাঁঝের বেলা নদীর ধারে কে দাঁড়িয়ে? আমি একজন সাধক। আমি এসেছি বহু দূর থেকে। আমি যাব 2 গ্রাম পর মুকুন্দপুরে। সেখানে এক সাধুর সাথে আমার দেখা হওয়ার কথা। তবে শুনলাম এখান থেকে তুমি যাবে নাকি নৌকা নিয়ে। তোমার নৌকায় যাব বলে এখানে অপেক্ষা করছি। যদি তোমার আপত্তি না থাকে তাহলে তোমার নৌকায় কি আমায় মুকুন্দপুর পৌঁছে দেবে? ততক্ষণে সে আমার কাছে এসে পড়েছে। নৌকার মধ্যে দেখতে পেলাম একজন মাঝি নৌকা চালাচ্ছে। অন্য পাশে বসে রয়েছে একটি লোক। তার পরনে সাদা রঙের পোশাক। বেশ পরিপাটি না হলেও একটু গোছানো। নৌকার সামনে দাঁড়িয়ে সে আবার আগের মতো শান্ত গলায় বলল, ও তাহলে আপনি সাধক? আরে গদাই, 2 দিন আগে এখানে এক সাধু ছিল না? মনে হয় সেই সাধুর কথাই বলছে। আচ্ছা, আপনি উঠে আসুন তাহলে, আমরাও মুকুন্দপুরী যাব। চলুন, আপনাকে পৌঁছে দেব। নৌকো চলতেই একটা ঠান্ডা হাওয়া আমার গায়ে এসে লাগতে শুরু করলো। নদীতে এর আগেও গেছি বটে। ছোটবেলায় গ্রামে থাকতে বেশ কয়েকবার আধার নামার পর নৌকায় উঠেছি, কিন্তু অনেক দিন পর এমন অভিজ্ঞতা আবার হলো। নৌকো কিন্তু এবার আর বাঁদিকের ধার ঘেঁষে গেল না, একটু দূর থেকে যেতে লাগলো। নৌকা চালাচ্ছে বেশ কিছুক্ষণ হয়ে গেছে। অনেকক্ষণ চোখ করে থেকে নরহরি গোসাই প্রথম বলল, রাতের অন্ধকারে মাতলা নদী ভালো নয়। সন্ধ্যের সময়ে এদিকে না এলেই ভালো করতেন। আপনি না হয় ওই জঙ্গলের পথে দিনের বেলায় চলে যেতেন। কেন? এই পথে রাতের বেলা গেলে অসুবিধা কোথায় বলুন তো? আর তাছাড়া এখানে... ঠাকুরমশাই, প্রথমে আপনি আমায় আপনি করে বলাটা বন্ধ করুন। আমার কেমন যেন লাগছে। আপনার বয়স আর আমার বয়সের পার্থক্য খুব একটা নয়। তাই যদি আপনি আমায় তুমি করে বলেন তাহলেই বোধহয় ভালো হয়। দেখুন, আপনি আর আমি কিন্তু একই পথের পথিক, শুধু আমাদের পথ আলাদা। আপনি সাধু মানুষ আর আমি তাকে বাউল গান নিয়ে। তার কথা শুনে বেশ ভালো লাগলো। সত্যি বলতে
এমন মানুষের সাথে কথা বলেই তো একটু আনন্দ পাওয়া যায়। এসে বললাম, তা না হয় ঠিক আছে, কিন্তু এই পথে কিসের বিপদ বলো তো? ঠিক বিপদ নয়, আসলে রাতের বেলায় দেখতে ফাঁকাই লাগে এই জায়গাটা। আমি নেহাত আজ বাধ্য হয়েই এই পথে ফিরছি, না হলে রাতের বেলায় এভাবে ফিরি না। দেখেছেন আকাশটা কেমন কালো হয়ে এসেছে, একটু পরেই ঝড় তুফান নামবে। নরহরির মুখের কথা শেষ হবার কিছুক্ষণের মধ্যে প্রথম বৃষ্টির ফোঁটা আমার গায়ে এসে লাগলো। গদাই মাঝি তাড়াতাড়ি নৌকো নিয়ে গিয়ে ভেড়ালো নদীর ঘাটের দিকে। কোনো রকমে নৌকাটা নদীর পাড়ের সাথে বেঁধে রেখে আমরা একটা গাছের তলায় গিয়ে দাঁড়ালাম। আর তখনই জোর ঝড় বৃষ্টি শুরু হলো আকাশে। পলকে পলকে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টির সাথে এমন ঝোড়ো হাওয়া দিচ্ছে যে গাছের ডাল পর্যন্ত দুলতে শুরু করেছে। বৃষ্টি আর এমন বেকায়দার ঝোড়ো হাওয়া দেখে চমকে উঠলাম। এই অবস্থায় কখনোই জলে নামা সম্ভব নয়, নৌকা যে কোনো সময় উল্টে যেতে পারে। ঝড়ের মধ্যে গাছের তলায় দাঁড়িয়ে নরহরি বলল, জঙ্গলের আর একটু ভেতরে গিয়ে দেখবো নাকি? এখানে দাঁড়িয়ে থাকলে বৃষ্টিতে পুরো ভিজে যেতে হবে। এতক্ষণ পরে কিন্তু গদাই প্রথম কথা বলল, এই জায়গাটায় নৌকা লাগাইছো? জায়গাটা তো ভালো নয় গো। তার কথায় এমন ঝড় বৃষ্টির মধ্যেও নরহরি গোসাইয়ের মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে যেতে দেখলাম। সে একটু ইতস্তত করে বলল, তাহলে কি সেই হাকিমপুরে? আধো অন্ধকারের মধ্যে কোথায় কি বলল বোঝা গেল না। তখন ঝড় বাড়তে শুরু করেছে। আমি বললাম, এখানে এভাবে দাঁড়িয়ে থাকলে যে বৃষ্টিতে ভিজতে হবে, আর এমনভাবে ঝড় হচ্ছে যখন তখন গাছের ডালও ভেঙে পড়তে পারে। চলো নরহরি, ভেতরের দিকে গিয়ে একবার দেখি। আপনারা যান, আমি কোথাও যাবনি। এই ঝড় বৃষ্টির মধ্যে একবার নৌকা ভেসে গেলে তাতে উল্টো বিপদ হবে। আপনারা যান। ঠাকুরমশাই, গদাই ঠিক কথাই বলেছে। এখানে নৌকো রেখে ভেতরে গেলে নৌকো ঝড়ের তোড়ে রশি ছিঁড়ে চলে যাওয়ার ভয় রয়েছে। তার চেয়ে বরং নৌকো পাড়ে তুলে দিই। গদাই এখানেই কোথাও থাকুক, আমরা না হয় ভেতরের দিকে গিয়ে আশ্রয় নিই কোথাও। হ্যাঁ বাবু, আপনারা ভিতরের দিকে যান কোথাও, আমি এখানে ঠিক থাকবো, আমার ওইসব অভ্যাস আছে। অমন ঝড় বৃষ্টির মধ্যে গদাইকে ওভাবে একা ছেড়ে আসতে ইচ্ছে করছিল না, কিন্তু গায়ে ততক্ষণে বৃষ্টির ঝাঁপটা এসে লাগতে শুরু করেছে। আর দাঁড়িয়ে থাকা যায় না। অন্ধকারের মধ্যেই সেই নদীর পাড় ধরে আমরা উপরের দিকে উঠে গেলাম। বেশ খানিকটা জঙ্গলে জায়গা পেরিয়ে হেঁটে গেছি। নরহরি বলল, এদিকটা ইদানিং আসা হয়নি তো, এটা হাকিমপুর নয় তো? হাকিমপুর ঘাট? সে আবার কি? আপনি জানেন না ঠাকুরমশাই, আমাদের এখানে হাকিমপুরের ঘাটকে সকলেই একটু ভয় পায়। আসলে ওইখানে যে কি আছে তা ভালোভাবে কেউই বলতে পারে না। তবে ওই ঘাটে নাকি রাতের দিকে যাওয়া নিষেধ। তার কথা শুনে বড় আশ্চর্য হলাম। গ্রামের মানুষদের কাছে এই সমস্ত কিছু কথা মাঝে মাঝেই শোনা যায়, তবে এখন সেসব নিয়ে ভাববার সময় নেই। আমরা দ্রুত পায়ে জঙ্গলের ভেতরের দিকে কোনো বড় গাছের তলায় আশ্রয় নেব বলে এগিয়ে যাচ্ছি। চারপাশে কোথাও তেমন কোনো বড় গাছ নেই। জায়গাটা জঙ্গলে হলেও বড় গাছ যে কয়টা চোখে পড়ল, তার তলায় দাঁড়িয়ে এই ঝড় বৃষ্টি থেকে বাঁচা যায় না। মুহুর্মুহু বাজ পড়ে চলেছে, আর সেই আওয়াজ এবং আলোতেই একটু পরেই কিন্তু জঙ্গল থেকে ভেতরের দিকে একটা বাড়ির মতো দেখতে পেলাম। সেটা দেখে নরহরিকে বললাম, ওদিকটায় একটা বাড়ির মতো কি যেন একটা বলে মনে হচ্ছে না? আমার কথায় নরহরি পেছনের দিকে তাকালো। ততক্ষণ আবার কালো হয়ে গেছে আকাশ, কিছুই দেখা যায় না। একভাবে দুজনে দাঁড়িয়ে রয়েছি। এমন সময় বিদ্যুতের আলোতে আবার সেই বাড়িটাকে দেখা গেল। আর এবার আমি বুঝতে পারলাম সেটা নেহাত কোনো ছোটোখাটো বাড়ি নয়। নরহরি কিন্তু বাড়িটা দেখেই কেমন যেন অবাক হয়ে পড়ল বলে মনে হলো।
একটু ইতস্তত করে সে বলল, এই নদীর ঘাট পেরিয়ে এখানে এমন একটা বাড়িও আছে? কই, জানতাম না তো। দেখে তো মনে হচ্ছে এটা কোনো পরিত্যক্ত বাড়ি। বাইরে থেকে যতটা বিদ্যুতের আলোতে দেখা যায় বাড়ির অবস্থা ভালো নয় মনে হলো, কিন্তু চলো, যদি বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়া যায়। নরহরি আমার সঙ্গে এগিয়ে গেল বটে, কিন্তু তার মনের মধ্যে কোথায় যেন একটু খুঁত খুঁত করতে লাগলো। বেশ খানিকটা হেঁটে গিয়ে বাড়ির সামনে দাঁড়াতেই হঠাৎ নরহরি কেমন যেন চমকে উঠে বলল, এটি সেই হাকিমপুরের রাজবাড়ি? হাকিমপুরের রাজবাড়ি? তার মানে এখানে এই বাড়িতে রাজার বাস ছিল, কিন্তু এখন তো এখানে কেউ থাকে বলে মনে হয় না। ঝড় বৃষ্টির মধ্যে বাইরে দাঁড়িয়ে থাকার মতো ইচ্ছে ছিল না। তাড়াতাড়ি বাড়ির ভাঙা সিঁড়ি বেয়ে একতলায় উঠে দাঁড়ালাম। নরহরি উঠে এলো বটে, কিন্তু কেমন যেন গম্ভীর গলায় বলল, ঠাকুর মশাই, এমন রাতে হাকিমপুরের রাজবাড়িতে না থাকাটাই ভালো। নরহরির কথা শেষ হয়েছে কি হয়নি, সাথে সাথে বাইরের ঝড়টা যেন প্রবল আকার নিতে শুরু করলো। এমনভাবে হাওয়ার সাথে বৃষ্টি বইতে লাগলো যে আমরা ভেতরের দিকে সরে না গিয়ে থাকতে পারলাম না। মনে মনে গদাইয়ের কথা ভাবলাম, সে এমন ঝড় বৃষ্টির মধ্যে কি করছে। নরহরি পেছনে তাকায়নি, কিন্তু সে উঠেই দেওয়ালের একটা ধার ঘেঁষে দাঁড়িয়েছিল। হঠাৎ করে সে কেমন যেন চুপ করে গেছে। আমি বললাম, কি হয়েছে নরহরি? তুমি হঠাৎ এত চিন্তিত হয়ে পড়লে কেন? আবার হঠাৎ করে এমন চুপ করেই বা আছো কেন? এই বাড়িটা ভালো নয় ঠাকুর মশাই। রাতের অন্ধকারে এ বাড়িতে আসাটা আমাদের একদমই ঠিক হয়নি। দেখো, আমরা তো শুধু শুধু এখানে এসে দাঁড়াইনি, নেহাত বাধ্য হয়ে এখানে এসেছি। আর যদি... আমার কথা শেষ হলো না, তার আগেই হঠাৎ করে সেই বাড়িটার ভেতর দিক থেকে কেমন একটা শব্দ এলো যেন। শব্দটা শুনে মনে হলো এক জায়গায় অনেক কিছু একসাথে পড়ে গিয়েছে। শব্দটা শুনেই আমি আর নরহরি মুখ চাওয়াচাওয়ি করলাম। নরহরির মুখটা দেখলাম আগের চেয়েও আরও বেশি ফ্যাকাশে হয়ে এসেছে। আমি বললাম, বাড়ির কোথাও কেউ থাকে না, তাই হয়তো বিড়াল কিংবা অন্য কোনো নিশাচর প্রাণী এসে ঢুকেছে, তাই এমন শব্দ হচ্ছে। ঠাকুর মশাই, আপনি আমার সঙ্গে আছেন, তা না হলে এখানে আমি এক মুহূর্তও দাঁড়াতাম না। বৃষ্টিটাও এত জোরে নেমেছে যে এর মধ্যে বেরিয়ে পড়লে পুরো স্নান করে যেতে হবে। কার মুখ দেখে যে আজ উঠেছিলাম। এটা পরিত্যক্ত বাড়িতে রাতের অন্ধকারে খুব একটা সুখপ্রদক ভাব আনে না, তা আমি জানি, কিন্তু তাই বলে এত ভয় পাওয়ার মতো কিছুই তো নেই বাড়িটায়। তাছাড়া এই এতক্ষণ ধরে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, আমার তো কিছু মনে হয়নি। কথাটা মনে মনে সবেমাত্র ভেবে একতলার বাঁধানো দাওয়ার অন্য পাশে অন্ধকারের মধ্যে তাকিয়েছি, আর ঠিক তখনই মনে হলো অন্ধকার যেন একটু বেশি গভীর হয়ে এসেছে। ঠিক সেখানেই কেউ যেন একটা দাঁড়িয়ে আছে। নরহরি এদিক ওদিক দেখতে দেখতে আমার দিকেই তাকিয়েছিল বোধহয়। বেশ কিছুক্ষণ আমায় ওভাবে সামনে তাকিয়ে থাকতে দেখে সে নিজেও সামনের দিকে তাকালো। তারপর আস্তে আস্তে কেমন যেন ভয় পাওয়া গলায় বলল, আপনাকে বলেছিলাম না, আপনাকে বলেছিলাম না ঠাকুর মশাই, এই বাড়িটা ভালো নয়। বৃষ্টি কমলেই আমরা যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে পড়ব। আমি কিন্তু ততক্ষণে অন্ধকারের দিকে তাকিয়ে দেখে চলেছি। বেশ বুঝতে পারছি গভীর অন্ধকারের মধ্যে একটা কালো ছায়ামূর্তি একভাবে দাঁড়িয়ে আমার দিকেই তাকিয়ে আছে। তার চোখ দুটো যেন ওই অন্ধকারের মধ্যেও জ্বলজ্বল করছে, আর আমি তা দেখতে পাচ্ছি। আর শুধু তাই নয়, সে একভাবে আমার দিকেই তাকিয়ে রয়েছে, যেন আমার জন্যে অপেক্ষা করছে। তার ভাবটা ঠিক এমনই। আমি বেশ কড়া গলায় নরহরিকে বললাম, সত্যি কথা বলো তো নরহরি,
কেন তুমি এই বাড়িটাকে এত বেশি ভয় পাচ্ছ? এই হাকিমপুরের রাজবাড়িতে আসলে কোন বিপদ রয়েছে? আসলে ঠাকুরমশাই, এখানে যখন ওই হাকিমপুরের রাজার বাস ছিল, তখন এখানে এক ভয়ানক কাণ্ড ঘটে গিয়েছিল। তারপর থেকে এই বাড়িটা এমন পরিত্যক্ত হয়ে রয়েছে। আমি অন্ধকারের দিকে তাকিয়ে থাকতে থাকতে পেছনে একটু সরে এসেছিলাম। হাওয়াটা এখন ভেতরের দিকে দিতে শুরু করেছে। বৃষ্টির মোটা মোটা ফোঁটা ভেতরে এসে লাগছে। নরহরি কিন্তু আবার আগের মতোই বলে চলল। আপনাকে সবটা বলি, তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন। আসলে সবাই এটাকে হাকিমপুরের রাজবাড়ি বললেও রাজা কিন্তু এখানে ছিল না। এটা গ্রামের জমিদার বাড়ি বলতে পারেন। তবে এখানকার জমিদার রাজার চেয়ে কোনো অংশে কম ছিল না। জমিদার গোবর্ধন রায় তখন এই হাকিমপুরের আশেপাশের এলাকার জমিদার। গোবর্ধন রায়ের তখন সদ্য কন্যা সন্তানের জন্ম হয়েছে। তা গোবর্ধন রায়ের ছিল দুই পত্নী। প্রথম বউয়ের রয়েছে একটি পুত্র সন্তান, আর দ্বিতীয় বউয়ের রয়েছে একটি কন্যা সন্তান। গোবর্ধন রায় কিন্তু কন্যা সন্তান বেশ পছন্দ করতেন এবং বলেছিলেন তার এই কন্যা সন্তান যখন বড় হবে, তার এই জমিদারির অর্ধেকটা তিনি তার এই কন্যা সন্তানকে দেবেন। কিন্তু এটা পছন্দ হয়নি তার প্রথম বউয়ের। কারণ তাহলে তার নিজের ছেলের সম্পত্তিতে ভাগ বসাবে ওই কন্যা সন্তান। সে মনে মনে সুযোগ খুঁজতে থাকে। এদিকে গোবর্ধন রায় কিন্তু এসব কিছু নিয়ে ভাবেননি। তার দ্বিতীয় পক্ষের স্ত্রী নিজেও সরল ছিল, তাই সেও ভাবেনি যে তারই বাড়িতে কেউ তার মেয়ের ক্ষতি করতে চায়। একদিন সেই বাচ্চা মেয়েটির মৃত শরীরটাকে পাওয়া গেল এই বাড়িরই পেছন দিকের এক জঙ্গলের মধ্যে। তার মাথাটা কেউ যেন পেছনের দিকে মুড়িয়ে তাকে খুন করেছে। ঘটনাটা ঘটেছিল রাতের বেলা। জমিদার মশাইয়ের ছোট বউ কন্যা সন্তানটিকে নিয়ে বিছানায় ঘুমোতে গিয়েছিল। পরদিন সকালে তার আর ঘুম ভাঙে না। ওদিকে ততক্ষণে কন্যা সন্তানটির মৃত্যু হয়ে গেছে। জমিদারের কানে সমস্ত খবর যেতেই সে তো রেগে আগুন হয়ে তার ছোট বউকে ডেকে পাঠালেন। কিন্তু তার ঘুম ভাঙানো গেল না। সেই যে তিনি বিছানায় ঘুমিয়েছিলেন, সেভাবেই ঘুমিয়ে রইলেন। গোটা ঘটনায় শুধু জমিদার নয়, সকলেই হতবাক হয়ে গেল, শুধুমাত্র একজন বাদ। সে জানত আসলে কি হতে চলেছে। সে সেটাও জানত যে জমিদার মশাই কোনোভাবে তার এই কুকীর্তির কথা যদি জানতে পারে, তাহলে তা তার পক্ষে সুবিধাজনক হবে না। তাই সে গিয়ে তান্ত্রিককে দিয়ে এই সব কাজকর্ম করিয়েছিল এবং তাকে গ্রাম থেকে চলে যাওয়ার জন্য বেশ কিছু অর্থদানও করেছিল। তান্ত্রিক চলে গেল বটে, কিন্তু তার লোভ বেড়ে গেছিল। আবার মাস দুই পরে সে ফিরে এসে জমিদার স্ত্রীর কাছে আরও টাকা পয়সা চাই। এবার অর্থের পরিমাণ অনেক বেশি। জমিদার বউ কিন্তু তখন তা তাকে দিতে পারল না, কারণ তার কাছে অত অর্থ ছিল না। আর যদি জমিদারের কাছে সে অর্থ চাইতে যায়, তাহলে তো সে তার কারণ জিজ্ঞাসা করবে। সে পড়ল বিপদে। তখন সে তার বিশ্বস্ত এক পরিচারিকাকে সমস্ত কথা খুলে বলল। সেই বিশ্বস্ত পরিচারিকা জমিদার বাড়ির দুজন দারোয়ানকে নিয়ে পরিকল্পনা করল। সেই তান্ত্রিককে রাতের অন্ধকারে ডেকে এনে তারপর তাকে খুন করবে। তান্ত্রিক রাতের অন্ধকারে এলো বটে, কিন্তু সে সব কিছুই বুঝতে পেরে গিয়েছিল। বুঝতে পারায় সে মৃত্যুর আগের মুহূর্তে কোনো এক তন্ত্রক্রিয়া করে অভিশাপ দিয়ে গিয়েছিল, আজ থেকে 7 দিনের মধ্যে রাতের অন্ধকারে এই জমিদার বাড়ির ভেতরে থাকা সকলে একসাথে মারা যাবে। সে কি এমন আবার হয় নাকি? একসাথে সকলে? নরহরি সামান্য হাসল, তারপর বলল, এই গল্প আমরা ছোটবেলায় শুনেছি। এই বাড়িটা দিনের বেলায় দেখলে কিছুই বুঝতে পারবেন না। এর পেছনের দিকের একটা অংশ সম্পূর্ণ ভেঙে পড়েছে। সেই তান্ত্রিক অনেক ক্ষমতার অধিকারী ছিল। সে অনেক কিছুই জানত।
তার বশে নাকি অনেক ভূত প্রেত ছিল বলেও অনেকে বলত। সেদিন থেকে 6টা দিন দেখতে দেখতে কেটে গেল, কোনো কিছুই ঘটল না। এদিকে জমিদার কিংবা বাড়ির আর কেউ ওই ব্যাপার জানে না, জানে একমাত্র জমিদারের স্ত্রী ও তার বিশ্বস্ত পরিচারিকা এবং 2জন কাজের লোক। দেখতে দেখতে 7ম দিন যেদিন উপস্থিত হয় সেদিন ছিল ঘোর কালো অমাবস্যা। অমাবস্যার দিন রাত্রে জমিদার মশাই এবং তার পরিবারের কয়েকজন মিলে রাতের আহার করতে বসেছে। জমিদার বাড়ির কাজের লোকেরা এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এমন সময় বাড়ির মাথায় ঠিক একটা বাজ পড়ল। কোনো ঝড় নেই, বৃষ্টি নেই, কিচ্ছু নেই, অথচ একটা বাজ এসে সরাসরি পড়ল এই জমিদার বাড়ির মাথায়। আর তাতেই সাথে সাথে সকলেই যেখানে যে অবস্থায় যে ছিল সবাই যেন কাঠ কয়লার মতো আগুনে পুড়ে মারা যায়। জমিদার বাড়ির পেছনের দিকটা ভেঙে পড়েছিল। পরদিন সকালে যখন সকলে সমস্তটা দেখতে পেল, জমিদার বাড়ির একজন সেই রাত্রে পাশের গ্রামে কোনো এক কাজে গিয়েছিল। আশ্চর্যজনকভাবে সে সেখানেই সাপের কামড়ে সেদিন রাতে মারা যায়। তারপর থেকেই জমিদার বাড়ির দিকে কেউ আসে না। হাকিমপুর তারপর আস্তে আস্তে ভাগ হয়ে গেল। তখন হাকিমপুর ছিল অনেক জায়গা মিলিয়ে। রাতের অন্ধকারে যদি কেউ এখানে এসে পড়ে তাহলে সে অনেক কিছুই দেখতে পায়। কারা যেন অন্ধকারে ওই জমিদার বাড়ির ভেতর থেকে চিৎকার করে বলে, বাঁচাও, আমাদের বাঁচাও, কে কোথায় আছো, আমাদের বাঁচাও, কে কোথায় আছো। বড়ই আশ্চর্য গল্প। আচ্ছা, ঘটনাটা মনে এই কারণে হয়েছে সে কথা তোমরা কি করে বুঝতে পারলে? তোমরা তো বললে বাড়ির একটা পাশ ভেঙে পড়েছিল, সবাই চাপা পড়ে গেছে। গ্রামের লোকেরা এই ধ্বংসস্তূপ সরিয়ে সরিয়ে দেখেছিল। তার মধ্যে থেকে যাদের মৃতদেহ পাওয়া গিয়েছিল সবার শরীর যেন আগুনে পুড়ে কাঠ কয়লার মতন হয়ে গিয়েছিল। কাউকে ভালোভাবে চেনাই যায়নি। নরহরির কথা শুনে অবাক হয়ে গেলাম। তাকে কিছু একটা বলতে যাব, ঠিক তখনই মনে হলো এই ভগ্ন পরিত্যক্ত বাড়ির ভেতর দিক থেকে কেউ যেন চিৎকার করছে, যেন চাপা স্বরে গভীর কোনো এক গহ্বর থেকে উঠে আসছে কতগুলো মানুষের আর্ত চিৎকার। কেউ যেন বলছে, এই চিৎকারটা শুধু আমি নয়, নরহরি পর্যন্ত শুনতে পেল। আর সেটা শুনতে পেয়েই নরহরি দেওয়ালের গায়ে হেলান দেওয়া অবস্থা থেকে হঠাৎ সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। তারপর কাঁপা কাঁপা গলায় বলল, ওই যে শুনতে পাচ্ছেন, ওই যে শুনতে পাচ্ছেন ঠাকুরমশাই, সেই ডাক ঠাকুরমশাই। এর আগে অনেকেই এই ডাক শুনেছে। শুনতে পাচ্ছি নরহরি, কিন্তু নরহরি, ওই দিকে একবার তাকিয়ে দেখো, কারা যেন এসে দাঁড়িয়েছে। নরহরিকে আমি মিথ্যে কথা বলিনি। সেই অন্ধকারের দিকে তাকাতেই দেখতে পেয়েছি এবার যেন কয়েকটা ছায়া মূর্তি সেখানে এসে দাঁড়িয়েছে। একটা চাপা হাসির শব্দ ভেসে আসতে লাগলো তাদের দিক থেকে। নরহরি আর সেখানে দাঁড়াতে পারল না। হঠাৎ করে একটা চিৎকার করে ভেতরের দিকে দৌড়ে গেল। ঘটনার আকস্মিকতায় আমি এতটাই হতবাক হয়ে গিয়েছিলাম যে নরহরিকে থামাতে পারলাম না। সে দৌড়ে ভেতরের দিকে যেতেই বুঝতে পারলাম সামনের সেই কালো অন্ধকারের ছায়া মূর্তিগুলো আমাদের দিকে এগিয়ে আসছিল। কিন্তু এই অন্ধকারের মধ্যে নরহরি কোথায় যেন চলে গেল। আমি বেশ বুঝতে পারছিলাম এই বাড়িটা সত্যিই নিরাপদ নয়, বিশেষ করে নরহরির জন্য। কারণ আমার উপর মধুসুন্দরী দেবীর আশীর্বাদ রয়েছে। সামান্য যা তন্ত্রমন্ত্র আমি জানি তাতেই এই বিপদ থেকে বাঁচার কোনো একটা উপায় আমি বার করতে পারব। কিন্তু নরহরি তো সাধারণ মানুষ, সে কোথায় গিয়ে পড়ল? কথাটা ভাবতে ভাবতেই
ভেতর দিক থেকে নরহরির ভয়ার্ত চিৎকার শুনতে পেলাম। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, এখানে এখানে। আর সে কিছুই বলতে পারল না। একটা ভয়ার্ত চিৎকারের সাথে সাথেই ভেতরের দিকে কিছু একটা ছিটকে পড়ার শব্দ শুনতে পেলাম। আর সেই চিৎকার শুনে সেখানে দাঁড়িয়ে থাকা যায় না। সামনের দিকে তাকিয়ে দেখি সেই কালো ছায়া মূর্তিগুলো কোথায় যেন অদৃশ্য হয়ে গেছে। আমি তাড়াতাড়ি ভাঙা দরজাটা দিয়ে ভেতরের দিকে ঢুকে গেলাম। চারপাশটা প্রবল অন্ধকার, কিছুই ভালোভাবে দেখা যায় না, বুঝলে? কোন পথে চলেছি, কোথায় চলেছি তার কিছু জানি না। শুধু অন্ধকারের মধ্যে কোনো রকমে হাঁটতে হাঁটতে লাগলাম। এদিকে মেঘ ডাকছে, বৃষ্টিও পড়ে চলেছে সমান তালে। নরহরির গলার আওয়াজ পাওয়া গেল না, কিন্তু মনে হলো অন্ধকারের মধ্যে আশেপাশে কারা যেন আমার শরীরের পাশেই শরীর মিশিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বড্ড ভুল হয়ে গিয়েছিল। এখানে আসার আগে যদি দেহবন্ধন করে ফেলতাম। আসলে ঝড় বৃষ্টির জন্য তাড়াহুড়োয় আসতে গিয়ে ব্যাপারটা মনেই পড়েনি। আর তখন কি জানতাম এমন একটা অবস্থার মধ্যে এসে পড়তে হবে। কিন্তু সেটা নিয়ে আমি ভাবছিলাম না। আমি ভাবছিলাম নরহরির কথা। নরহরি, নরহরি, কোথায় তুমি? নরহরি, একবার সাড়া দাও, নরহরি। আমার কথার উত্তরে যেন অন্ধকারের ভেতর থেকে একসাথে কারা হেসে উঠল। কে যেন ফিসফিসিয়ে হাওয়ার সাথে বলল, কথাটা শুনে আমি কিন্তু তেমন ভয় পেলাম না, কারণ এই পরিত্যক্ত জমিদার বাড়িতে যে অশুভ শক্তি কিছু একটা থাকবে সেটা তো আমি আগেই বুঝতে পেরেছিলাম। প্রথমে আন্দাজ করতে না পারলেও পরে যখন নরহরির কাছে এই বাড়ির ইতিহাসের কথা শুনলাম তখনই জানতাম এখানে কিছু একটা আছে। আর সেই চিৎকার আমি নিজে কানে শুনেছি। হঠাৎ করে মনে হলো সামনের অন্ধকারের দিক থেকে কে যেন আমার দিকে ছুটে আসছে। হঠাৎ করে একটা নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ শুনতে পেলাম। কে 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 নরহরি, কে? ঠাকুরমশাই, এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে চলুন। এখন ওরা আমাদের সবাই ধরতে আসছে। তার কথার কিছু বুঝতে না পারলেও তাকে সামনের দিকে এগিয়ে যেতে দেখে আমিও তার পিছু পিছু এগিয়ে গেলাম। বেশ খানিকটা এগিয়ে যাওয়ার পর নরহরি হঠাৎ চিৎকার করে বলে উঠল, ঠাকুরমশাই, বাইরে বেরোবার দরজা কোথায়? একটু আগে তো দরজা এখানেই ছিল। নরহরির কথায় আমি নিজে অবাক হয়ে গেলাম। অবাক হওয়ারই কথা। একটু আগেই যে দরজা দিয়ে আমরা এসেছি দেখছি সেই দরজাটা নেই এখন। দরজাটা কোথায় গেল? যতই অন্ধকার থাকুক না কেন, বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, তার সাথে মাঝে মাঝে বাজ পড়ার শব্দও শোনা যাচ্ছে। বাইরের আলো একটু হলেও তো দেখা যাবে। নরহরি একদম আমার কাছে এসে গা ঘেঁষে দাঁড়ালো। তার কাঁপা কাঁপা গলায় শুনতে পেলাম, ঠাকুরমশাই, আমি অনেকগুলো কালো কালো ছায়া আমার দিকে তাকিয়ে থাকতে দেখেছি। তারপর তারা হঠাৎ করে এই অন্ধকারের মধ্যে কোথায় যেন মিলিয়ে গেল। আমি তখন নরহরির কথা শুনছিলাম না, তার বদলে আর একটা জিনিস লক্ষ্য করছিলাম। একটু আগে বাইরে দাঁড়িয়ে যে ঝড় বৃষ্টির শব্দ যতটা শোনা যাচ্ছিল, হঠাৎ করে সেই শব্দটা কেমন যেন কমে এসেছে। যেন মনে হচ্ছে বাইরের পৃথিবী থেকে হঠাৎ করেই আমরা বেশ দূরে চলে এসেছি। ব্যাপারটা তো স্বাভাবিক নয়। এতক্ষণ ধরে যে জিনিসটা আমি ভালোভাবে বুঝতে পারিনি সেটা হলো চারপাশে একটা অশুভ শক্তির উপস্থিতি। আসলে এই সমস্ত কিছু অনুভব করবার জন্যে মনকে শান্ত রাখার প্রয়োজন হয়।
ঝড় বৃষ্টির মধ্যে পড়ার পর থেকেই আমার মন অশান্ত হয়ে গিয়েছিল, তাই এই ব্যাপারটা বুঝতে পারিনি। এখন মন শান্ত করতে বুঝতে পারলাম এই বাড়িতে একটা নয়, বেশ কিছু অশুভ শক্তির উপস্থিতি রয়েছে। অন্ধকারের উদ্দেশ্যেই গলা তুলে বললাম, কে তোমরা? আমাদের ক্ষতি করতে চাও কেন? আমরা তো তোমাদের কোনো ক্ষতি করিনি। কি কি করছেন ঠাকুর মশাই? ওদের সাথে কথা বলে কোনো লাভ আছে? এখান থেকে বাইরে বের হবার। নরহরি, তুমি একটু চুপ করে দাঁড়াও। ওরা না চাইলে আমরা এখান থেকে বেরোতে পারবো না। তুমি নিজেই বলেছো এই বাড়ির পেছন দিকটা অনেকদিন আগেই ভেঙে পড়েছিল, তবে এই বাড়ির পেছনের দিকেই আমরা এসে পড়েছি। অথচ দেখতে পাচ্ছ চারপাশে কেমন কালো অন্ধকারের মতো দেওয়াল। এখান থেকে বাইরে বেরোবার মতো কোনো দরজা নেই। বুঝতে পারছো কি কি হতে চলেছে? কি হতে চলেছে সেটা বোঝার মতো ক্ষমতা বোধহয় নরহরির তখন ছিল না। সে কেমন যেন ভয় পাওয়া গলায় বলল, কি কি হতে চলেছে ঠাকুর মশাই? আজ থেকে অনেক বছর আগে এক অমাবস্যার রাতে যা হয়েছিল, এই বাড়িতে এসে পড়েছিল একটা বাজ, আর তারপরে এই বাড়িটা ভেঙে চুরে পড়েছিল কতগুলো মানুষের শরীরের উপর। ঠিক সেই ইতিহাসের পুনরাবৃত্তি আবার হতে চলেছে। এখান থেকে বের হতে গেলে ওই অশুভ শক্তির সাহায্যের প্রয়োজন। কিন্তু ঠাকুর মশাই, আপনি তো সাধক, আপনি তো অনেক কিছুই জানেন। তাহলে আপনি সর্বদা নিজের শক্তি প্রয়োগ করে কিছু করা উচিত নয়। আমি যদি সেটা করতে যাই তাহলে আমার হয়তো কিছু হবে না, তবে তোমার ক্ষতি হতে পারে। আমার কোনো ক্ষতি করবার ক্ষমতা ওই অশুভ শক্তিদের নেই, তবে তোমার ক্ষতি করবার ক্ষমতা কিন্তু রয়েছে, আর আমি সেটা চাই না। তাই আমি চাইছি, কাছেই কোথাও একটা ধপ করে শব্দ হলো, আর তার সাথে সাথেই বুঝতে পারলাম আকাশ বাতাস কেঁপে উঠল। আর তার সাথে সাথেই আকাশে বাতাসে ছড়িয়ে অনেকগুলো গলায় একসাথে চিৎকার করে কেউ বলল, আমি চমকে উঠলেও সঙ্গে সঙ্গে মনস্থির করে নিলাম যে আমায় কি করতে হবে। সেই মতো নরহরির একটা হাত শক্ত করে চেপে ধরে মনে মনে মধুসুন্দরী দেবীর নাম জপ করতে লাগলাম। চোখ বন্ধ করে রয়েছি। চারপাশে হাওয়ায় সেই ভাষা ভাষা কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। কোথায় যেন খুব চাপা স্বরে কেউ হেসে চলেছে। বহু দূর থেকে বাইরের ঝড় বৃষ্টির শব্দ ভেসে আসছে। চোখ বন্ধ করে থাকতে থাকতে বুঝতে পারছি নরহরির গোটা শরীর ভয়ে থরথর করে কাঁপছে। হঠাৎ করে মনে হলো চারপাশের শব্দে নরহরির শরীরের ভয় পাওয়ার কম্পন, বাতাসে হাসির শব্দ, এমনকি বাইরে থেকে আসতে থাকা ঝড় বৃষ্টির আওয়াজ পর্যন্ত কোথায় যেন হারিয়ে গেছে। একটা শান্ত পরিবেশ তৈরি হয়েছে চারপাশটায়। আর ঠিক তখনই মনে হলো কোথা থেকে যেন একসাথে অনেক কান্নার শব্দ ভেসে আসছে। নারী পুরুষ নির্বিশেষে অনেকে একসাথে কেঁদে চলেছে। সেই কান্নার মর্ম আমি বুঝতে পারছিলাম। যেন মনে হচ্ছিল আমার চারপাশটায় হাওয়ার উপর ভর করে তাদের কান্নার ধ্বনি এসে পড়ছে। সাথে সাথে মনে পড়ে গেল অনেক বছর আগে গুরুজির বলা একটা কথা, তারানাথ, মন্ত্রতন্ত্র শিক্ষায় দীক্ষিত হলে তুমি হয়তো অনেক কিছুই করতে পারবে, অনেক অপশক্তিকে বিনাশ করতে পারবে, শুভ শক্তিকে জাগ্রত করতে পারবে। কিন্তু সব সময় মনে রাখবে, অশুভ শক্তি কিন্তু সর্বদাই মুক্তি চায়। অশুভ শক্তিকে যদি কেউ প্রভাবিত না করে তাহলে সেই শক্তির মুক্তির জন্যে সর্বদা মানুষের আশেপাশে নিজের উপস্থিতি জানান দিয়ে যায়। হঠাৎ করে মনে পড়ে গেল নরহরির বলা সেই কথাগুলো। নরহরি বলেছিল, অনেক বছর আগে এই বাড়িতে অনেকগুলো মানুষ একসাথে মারা গিয়েছিল। তাদের মধ্যে কয়েকজনের কাঠ কয়লার মতো পোড়া শরীর খুঁজে পাওয়া গেছে, কিন্তু
অনেককেই খুঁজে পাওয়া যায়নি। হঠাৎ করেই বোধহয় এই বিপদ থেকে পরিত্রাণ পাবার জন্য একটা উপায় আমি খুঁজে বার করতে পারলাম। আর ততক্ষণে যেন বাইরের শব্দ আস্তে আস্তে আমার কানে এসে ঠেকতে লাগলো। আমি চোখ বন্ধ থাকা অবস্থাতেই বললাম, তোমরা যদি মুক্তি চাও তাহলে আমাদের এখান থেকে মুক্ত করো। রোদের আলো এই গৃহে এসে প্রবেশ করলে আমরা কিন্তু এমনিতেই এখান থেকে বেরিয়ে পড়তে পারবো। গোটা রাত তোমরা আমাদের আটকে রাখতে পারলেও আমার কোনো ক্ষতি করতে তোমরা পারবে না। আর আমি থাকতে নরহরির কোনো ক্ষতি হতে দেব না। তাই তোমাদের মুক্তি দিতে চাই। আমি এই বাড়ি থেকে তোমাদের মুক্তি দিতে চাই। হঠাৎ করে মনে হলো চারপাশের সেই হাসির শব্দ, বাতাসে তাদের কথা, সব কিছু আস্তে আস্তে ম্লান হয়ে যেতে লাগলো। ধীরে ধীরে বাইরের ঝড় বৃষ্টির শব্দটা কানে এসে লাগতে শুরু করলো। নরহরি অবাক করা গলায় বলল, ওই তো ঠাকুরমশাই, ওই তো আপনার পেছনে বাইরে যাবার রাস্তা। নরহরি আর আমি বাইরের দিকে বেরিয়ে এসে দাঁড়াতেই আবার কিন্তু সেই অন্ধকারের দিকে ছায়ামূর্তিগুলোকে দেখতে পেলাম। নরহরি এবার ভয় পেয়ে বলল, ঠাকুরমশাই, এখান থেকে এক্ষুনি আমাদের পালাতে হবে। এক মুহূর্ত আর এখানে নয়, এক্ষুনি আমাদের পালাতে হবে। আসুন আসুন, বৃষ্টি হোক তাতে আপত্তি নেই, কিন্তু জান খোয়াতে পারবো না। নরহরি আমার হাত ধরে বাইরের দিকে টানতে যাচ্ছিল। আমি সামান্য হেসে বললাম, কিন্তু নরহরি, ওরা যে আমাদের মুক্ত করে দিয়েছে, এবার যে ওদের মুক্তি দিতেই হবে। বাইরে এসে দাঁড়িয়েছিলাম। মাঝে মাঝে বাজ পড়ছিল, আর সেই আলোতে নরহরির মুখে অবাক ভাবটা দেখতে পেলাম। বললাম, এখানে যারা আসে তারাই হয়তো ওদের উপস্থিতি বুঝতে পেরে ভয় পায়। আসলে ওরা নিজেদের মুক্তির কথা বলতে চায়। বাতাসে কান পেতে যে চিৎকার আমরা শুনতে পেয়েছিলাম, কেউ বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে, আসলে সেদিন রাত্রেও তারা ওভাবেই চিৎকার করছিল, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। তাদের আত্মার সদ্গতি হয়নি নরহরি, তাই তারা এখানেই আবদ্ধ থেকে গেছে। আজ তাদের মুক্ত করতেই হবে। কথাটা বলার সাথে সাথে দেখতে পেলাম সেই ছায়ামূর্তিগুলো পেছনের দিকে হাঁটতে শুরু করেছে। আমিও তাদের পিছু পিছু হাঁটতে লাগলাম। নরহরি ভয় পেলেও আমার পিছু পিছু এলো, আর তারপর আমরা হাঁটতে হাঁটতে গিয়ে পড়লাম একটা ঘরের কাছে। অন্ধকারে শুধু এটুকুই মনে আছে, একটানা আমরা তারানাথের কথা শুনে চলেছিলাম। এবার তারানাথ চুপ করতে বললাম, তারপর আপনি কি করলেন? কিভাবে মুক্তি দিলেন ওদের? আজ থেকে এত বছর ধরে সেই জঙ্গলের মধ্যে ওই জমিদার বাড়ি আর তার ধ্বংসস্তূপ পড়ে রয়েছে। তাদের শরীর তো খুঁজে পাওয়া যাবে না, তাই সেই ঘরে দাঁড়িয়ে মনে মনে তাদের আত্মার উদ্দেশ্যে শান্তি কামনা করলাম মধুসুন্দরী দেবীর কাছে। হাওয়ায় অজানা কাউকে উদ্দেশ্য করে বললাম, তোমরা বাড়ি ছেড়ে চলে গেলে এই বাড়িটা মুক্ত হবে। তোমাদের মতো এই বাড়িটাও থেকে গেছে মুক্তিহীন অবস্থাতে। এই বাড়ির মুক্তি হলেই কিন্তু তোমরা মুক্তি পাবে। তোমাদের শরীর খুঁজেই তার সৎকার করা এখন সম্ভব নয়, তাই আমি তোমাদের আত্মার উদ্দেশ্যে শান্তি কামনা করব। ব্যাস, এইটুকুতে কাজ হলো? কাজ হলো কি না জানি না। ওই ধ্বংসস্তূপের মধ্যে কোথায় সেই শরীর রয়েছে তা তো খুঁজে পাওয়া সম্ভব নয়। এমনিতেই আজ থেকে অত বছর আগেও গ্রামের লোকেরা এসে শরীর খুঁজেছিল। এত বছর পরে সেই শরীর হয় ধুলো হয়ে গেছে, আর না হয় চাপা থাকতে থাকতে মাটিতে মিশে গেছে।
একটা তো ব্যাপার ঘটেছিল, এতক্ষণ ধরে বাতাসে যে কান্না কিংবা চিৎকারের শব্দ ছিল সেটা আর পাইনি। কেমন যেন একটা চাপা শান্তির নিঃশ্বাস ভেসে আসছিল। মাঝে মাঝে মনে হচ্ছিল সেটা হয়তো দীর্ঘশ্বাস হতে পারে। বাড়ির বাইরে বেরিয়ে এসে নরহরি আমায় কিছু একটা বলতে যাবে, ঠিক তার আগেই চারপাশের আকাশ বাতাস কাঁপিয়ে বোধহয় কোথাও একটা বাজ পড়ল। আমরা ততক্ষণে অনেক দূর চলে এসেছি। পেছনের দিকে তাকিয়ে দেখতে পেলাম সেই বাড়িটার উপরেই বোধহয় বাজ পড়েছে। আমাদের দুজনের চোখের সামনে অবাক করে দিয়ে ঝড় বৃষ্টির মধ্যে গোটা বাড়িটা দাউ দাউ করে জ্বলতে লাগলো। আমি নরহরিকে নিয়ে তাড়াতাড়ি সামনের দিকে পা বাড়ালাম। একটু পরেই একটা হুড়মুড় করে বীভৎস শব্দ শুনে বুঝতে পেরেছিলাম বাড়িটা ভেঙে পড়েছে। সেই রাতে নরহরির সাথে গ্রামে ফিরে গিয়েছিলাম। সেই সাধুকে সেখানে পাইনি। নরহরির কাছে 2 দিন আমি থেকেও গিয়েছিলাম, আর তার সাথেই একদিন সকালে ওই হাকিমপুরের জঙ্গলে এসে ঢুকেছিলাম জমিদার বাড়িটা দেখার জন্যে। এতটা বলে তারানাথ চুপ করতেই আমরা কিন্তু অবাক হয়ে গেলাম। ভাবলাম গল্পটা এখানেই শেষ, কিন্তু তারানাথ এক রহস্যময় হাসি হেসে বলল, তোমরা হয়তো অবাক হবে, সেবার হাকিমপুরে সেই গোটা জঙ্গল প্রায় ঘন্টা 4 ধরে আমরা দুজনে ঘুরে বেরিয়েও সেই জমিদার বাড়িটা কোথাও খুঁজে পাইনি। শুধু জমিদার বাড়ি কেন, তার একটা ইটের টুকরো পর্যন্ত খুঁজে পাইনি। শুধু যেখানে সেই জমিদার বাড়িটার আগের দিন রাত্রে আমরা দেখেছিলাম, গোটা জায়গাটা কেমন যেন পরিত্যক্ত। দেখলে বোঝা যায় এইখানে অমন একটা জমিদার বাড়ি থাকলেও থাকতে পারে। শেষ হলো আমাদের আজকের নিবেদন। লেখক সুকান্ত দাসের কলমে হাকিমপুরের জমিদার বাড়ি। সমগ্র গল্প পাঠে ছিলেন দেবাঞ্জন। মূল চরিত্রে আস্তিক, নীলাঞ্জন, সৌরভ, সোনিয়া ও আমি রাকিব। সমগ্র সম্পাদনায় সৌরিন। নির্দেশনা ও প্রচ্ছদ নির্মাণে আমি রাকিব। গল্পটি কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নিবেদনে। শুনতে থাকুন গল্পাসুর।